মেহেরান নীল রঙের টি শার্ট এবং কালো জিন্স পরে রেডি হয়ে নিল। ওরা দুজন মিলে প্রায় 1 ঘন্টা নদীর পাড়ে সময় কাটালো। আজ নদীর পাড়ে নীলিমা পুরো সময় মেহেরানের হাত জড়িয়ে ধরে হেঁটেছে। মেহেরানের এই বিষয়টি খুব ভালো লেগেছে। তারপর ওরা বাসার উদ্দেশ্যে রওনা দিল। গাড়িতে উঠে নীলিমা বলল, গাড়িতে তো পানি নেই, আমার খুব পানির তৃষ্ণা পেয়েছে। প্লিজ একটা দোকান থেকে পানির বোতল কিনে আনুন। মেহেরান নীলিমাকে বলল, ওকে, আমি পানির বোতল কিনে আনছি। তুমি গাড়ির দরজা এবং গ্লাস লক করে বসো, বাইরে অনেক ধুলোবালি। বলেই দোকানের দিকে গেল। মেহেরান পানি কিনে গাড়ির কাছে এসে দেখল নীলিমা নেই। আশেপাশে তাকিয়ে দেখল কোথাও নেই। মেহেরান কয়েকটা দোকানে গেল, কিন্তু সেখানেও নীলিমাকে দেখতে না পেয়ে তার মাথা ঘোরার উপক্রম হলো। পুরনো তপ্ত মস্তিষ্ক আবারও তপ্ত হয়ে উঠল। মেহেরানের আর বুঝতে বাকি রইল না কাজটা কে করেছে। পকেট থেকে ফোন বের করে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রোহানকে ফোন দিয়ে বলল, রোহান, পুলিশকে ফোন দাও আর মেহরুন চৌধুরীর লোকেশন ট্র্যাক করতে বলো। আর তুমি আমার দেওয়া ঠিকানায় দ্রুত চলে আসো। অপর পাশ থেকে রোহান ওকে স্যার বলে ফোন রেখে দিল। মেহেরান ফোনের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ডেভিল হাসি দিল। অন্ধকার একটি রুমে প্রায় আধ ঘন্টা যাবৎ ফ্লোরে হাত পা বেঁধে রাখা হয়েছে নীলিমাকে। নীলিমার মুখে সেলোটেপ লাগানো, তাই গোঙানির শব্দ ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। দরজার সামনে হঠাৎ কারো পায়ের আওয়াজ পেয়ে নিশ্চুপ হয়ে গেল নীলিমা। চোখ জোড়া দিয়ে সামনে দাঁড়ানো ব্যক্তিটির অবয়ব দেখে বুঝতে পারল ব্যক্তিটি পুরুষ। হঠাৎ উচ্চস্বরে ব্যক্তিটি হেসে উঠল। তারপর হাঁটু গেড়ে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে নীলিমার সামনে বসল। মোবাইলের উজ্জ্বল আলো নীলিমার চোখের ওপর পড়তে নীলিমার চোখ জোড়া বন্ধ করে আবার গোঙানির শব্দ করে উঠল। সামনে থাকা ব্যক্তিটি এবার নিজের মুখের উপর আলো ঘোরালো। ব্যক্তিটিকে দেখে নীলিমার চোখ জোড়া বড় বড় হয়ে গেল। নীলিমার চোখের সামনে হাঁটু গেড়ে স্বয়ং আরিয়ান বসে আছে। নীলিমা এবার বিস্ময়ের শেষ সীমানায় পৌঁছালো। ভাবল, এটা কিভাবে সম্ভব? মেহরান তো বলেছিল আরিয়ানকে মেরে রাস্তায় ফেলে দিয়েছে। তাহলে কি আরিয়ানের তেমন কোনো ক্ষতি হয়নি? সে তো দেখছি পুরো অক্ষত অবস্থায় আছে। আরিয়ান হঠাৎ করে নীলিমার মুখের সেলোটেপ খুলে দিয়ে ওর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। এমনভাবে তাকিয়ে রইল যেন বহু যুগের না দেখার তৃষ্ণা মেটাচ্ছে। নীলিমার কপালে বিন্দু বিন্দু ঘাম ছুমেছে। নাকের ডগায় চিবুকের ঘামগুলো চিকচিক করছে। আরিয়ান পকেট থেকে টিস্যু বের করে খুব যত্ন করে নীলিমার মুখে থাকা ঘামগুলো মুছে দিল। তারপর ওর কপালে থাকা ছোট ছোট চুলগুলো হাত দিয়ে সরিয়ে বলল, এই 2 মাসে দেখছি আরো বেশি সুন্দরী হয়ে গেছো নীলপরি। নীলিমার বিস্ময় ভাব এখনো কাটেনি। আরিয়ানের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করল, আপনি আমাকে কিডন্যাপ করেছেন? আরিয়ান এবার বসা থেকে দাঁড়িয়ে উচ্চস্বরে হেসে বলল, আমি তোমাকে এখানে আনিনি, তোমার গর্ভধারিণী মা তোমাকে কিডন্যাপ করেছে। আর যাকে তুমি মুখ ঢাকা অবস্থায় দেখেছো সে তোমার দ্বিতীয় বাবা। সে তোমাকে খুব যত্ন করে কিডন্যাপ করেছে। কি বলো তো, তোমার মা খুব চালাক মহিলা। সে একদমই রিস্ক নিতে চায়নি, তাই তো সে তার শ্বেতাঙ্গ স্বামীকে তোমার ছবি দেখিয়ে তাকে দিয়ে তোমার কিডন্যাপ করিয়েছে। আরিয়ানের কথা শেষ না হতেই দরজার সামনে এক চিরচেনা নারী কণ্ঠস্বর ভেসে এলো। নীলিমা সেদিকে তাকিয়ে দেখল ওর মা অর্থাৎ মেহেরুন চৌধুরী দাঁড়িয়ে আছে এবং তার পাশে দাঁড়িয়ে আছে তার শ্বেতাঙ্গ স্বামী মিস্টার ইয়োগা। নীলিমা যেন নিজের চোখ জোড়াকে বিশ্বাস করতে পারছে না। আরহান চৌধুরীর মুখে মেহেরুন চৌধুরীর নোংরামের কথাগুলো শুনে ওর মনে খুব ঘৃণা জন্মেছিল এই মানুষটার উপর। কিন্তু এখন তো নীলিমার এই মানুষটিকে ঘৃণা করতেও লজ্জা লাগছে। নীলিমার ভাবনার মাঝেই হঠাৎ পুরো রুমে লাইট জ্বলে উঠল। আলোকিত রুমটিতে 4 জন মানুষ উপস্থিত। 3 জন নীলিমার চেনা ব্যক্তি আর একজন হলো নীলিমা নিজে, যে কিনা একের পর এক রহস্যের বেড়াজালে আটকে পড়েছে। নীলিমা মেহেরুন চৌধুরীর দিকে তাকিয়ে বলল, মা, তুমি আমার সাথে এই জঘন্য কাজটা কিভাবে করতে পারলে? তোমার কি একবারও বুক কাঁপলো না? মেহেরুন চৌধুরী নীলিমার কাছে এসে বলল, এই বেয়াদব মেয়ে, একদম তোর ওই রসকসহীন মুখ দিয়ে আমায় মা বলে ডাকবি না। হতে পারে আমি তোকে জন্ম দিয়েছি, কিন্তু তোকে কখনো মেয়ে হিসাবে মানিনি। ছোটবেলায় তোকে আদর করেছি তোর ওই বৃদ্ধ বাবার ভয়। ভেবেছিলাম আমার মতো শিক্ষিতা কম বয়সী সুন্দরী মেয়ে বিয়ে করে তোর বাবা তার সব সম্পত্তি আমার নামে লিখে দেবে, কিন্তু তোর ওই বুড়ো বাপ আমার নামের সম্পত্তি তো লিখে দিলই না, উল্টো আমার ঘাড়ে তোকে ঝুলিয়ে দিয়ে পরপারে পাড়ি জমালো। যখন জানতে পারলাম তোর বাবা সমস্ত সম্পত্তি তোর নামে লিখে দিয়েছে, তখন ভাবলাম তোকে একটা নিরাপদ স্থানে রাখতে হবে। ছোটবেলা থেকে বাচ্চাদের ঘ্যান আমার একদম ভালো লাগে না। বিয়ে হওয়ার পরপরই তোর বাবার বাচ্চার জন্য পাগল হয়ে গেল। আমিও তার সম্পত্তির লোভে তার কথা মেনে নিলাম, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। লন্ডনে তোর মতো বোঝা টানা আমার পক্ষে অসম্ভব ছিল।
তাই তোকে তোর দাদির কাছে দিয়ে আসি, আর আমি ইয়োগাকে বিয়ে করে নেই। বলে মেহেরুন চৌধুরী মিস্টার ইয়োগার দিকে তাকিয়ে হাসি মুখে বলল। তাই না ডার্লিং? মিস্টার ইয়োগা মেহেরুন চৌধুরী বাংলা ভাষায় কথা বলাগুলো কিছুটা বুঝতে পারে। তার তামাটে দাঁত বের করে হাসি দিলেন। মেহেরুন চৌধুরী এইবার নীলিমার কাছে এসে ওর হাত পায়ের বাঁধন খুলে দিল। তারপর তার পার্স থেকে কিছু কাগজ বের করে নীলিমার সামনে ধরে বলল, তোর অনেক আগেই 18 বছর হয়ে গেছে। ভেবেছিলাম নিজের পছন্দ করা ছেলের সাথে বিয়ে দিয়ে তোর থেকে ভুলিয়ে ভালিয়ে সম্পত্তি লিখে নেব, কিন্তু তার আগেই ওই বেয়াদব সাইকো মিহরান তোকে বিয়ে করে নিল। যাই হোক, বহু সাধনার পর তোকে খাঁচায় আটকেছি। এখন ভালোই ভালো এই কাগজগুলোতে সাইন করে দে, তারপর মিহরানকে ডিভোর্স দিয়ে আরিয়ানকে বিয়ে করবি। ছেলেটা তোকে খুব ভালোবাসে। মেহেরুন চৌধুরীর কথা শুনে আরিয়ান মুস্কি হেসে নীলিমাকে বলল, জানো নীলপরি, তোমার ওই খেপাটে মেহরান আমার মাথায় আঘাত করে আমাকে কোমায় পাঠিয়ে দিয়েছিল, আর আমাকে রাস্তায় ফেলে দিয়েছিল। সৃষ্টিকর্তার কি ইচ্ছে, আমার হবু শাশুড়ি মা সেই রাস্তা দিয়ে যাচ্ছিল। আমাকে দেখে তার মনে একটু দয়া হয়েছিল। উনি আমাকে 2 মাস হসপিটালে ভর্তি রাখেন। তারপর আমি কোমা থেকে ফিরে আসি। সবচেয়ে বড় মিরাক্কেল হলো তখন, যখন আমি তোমার কথা তাকে বললাম, আর সে আমাকে তোমার পুরো ঘটনা বলল। ইস, কি সিনেমাটিক কাহিনী, তাই না? যাই হোক, ওইসব পুরনো কথা বাদ দাও। আমার হসপিটালে আমার কিছু ঝামেলা হয়েছে, পুলিশ আমাকে সন্দেহ করছে। তাই ভাবলাম তোমাকে বিয়ে করে ইতালি ভেনিস শহরে নিয়ে যাব। তোমার সাইকো মেহরান এবার ছিটেফোঁটাও টের পাবে না। তাড়াতাড়ি পেপারগুলোতে সাইন করে দাও। গতবার তো ফ্রিতে বাসর করতে চেয়েছিলাম, কিন্তু এইবার ভেবেছি তোমাকে পুরোপুরি দেনমোহর দিয়ে হালালভাবে বাসর করব। আমি জানি মেহরান তোমাকে ইউজ করেছে, আমার এইসবের সমস্যা নেই। আরিয়ানের মুখে কথাগুলো শুনে নীলিমা তেতে উঠে মেহেরুন চৌধুরীর দিকে তাকিয়ে বলল, তুমি তো মা হওয়ার যোগ্যই না। নিউজে পড়েছি মায়ের হাতে সন্তান খুন হয়। তুমি তো মনে হয় আমাকে মেরে ফেলতেও দ্বিধাবোধ করবে না। আমি এই পেপারে কিছুতেই সাইন করব না। তোমার যা করার করে নাও। কি আর করবে, মেরেই তো ফেলবে, মেরে ফেলো। আমার দুর্ভাগ্য যে তোমার পেটে আমার জন্ম হয়েছে। আরে তুমি তো আমার শাশুড়ি মায়ের পায়েরও যোগ্য নও। বলেই নীলিমা আরিয়ানের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, মিস্টার আরিয়ান, আপনি আমার স্বামীর পায়ের নখের যোগ্য না। আমার স্বামী এই সব জানতে পারলে আপনাকে চিরদিনের জন্য কোমায় পাঠিয়ে দেবে। জানেন তো তার হাতে কত জোর? একবার আঘাত খেয়েও মন ভরেনি বুঝি? নীলিমার চড়াকণ্ঠে কথা শুনে মেহেরুন চৌধুরী এগিয়ে গিয়ে নীলিমার কাছে গিয়ে যেই ওর চুলের মুঠি ধরতে যাবে, তখনই পেছন থেকে একটা রাশভারী কণ্ঠস্বর ভেসে আসলো, ডোন্ট ডেয়ার টু টাচ মাই ওয়াইফ, শাশু মম। মেহেরুন চৌধুরী বড় বড় চোখ করে পেছনে তাকিয়ে দেখলেন মেহরান 2 হাত ভাঁজ করে দাঁড়ানো, আর তার পাশেই দাঁড়ানো মেহরানের অ্যাসিস্ট্যান্ট রোহান, একজন মহিলা পুলিশ এবং 3 জন পুরুষ পুলিশ। মেহেরুন চৌধুরী তাদের পেছনে আরেকজনকে দেখে বিস্ময় শীর্ষে চলে গেলেন। অস্ফুট স্বরে বলে উঠলেন, আসিফ, তুমি এখানে? আসিফ ডেভিল হাসি দিয়ে বলল, ম্যাডাম, ক্ষমা করবেন আপনার এই অবলা অ্যাসিস্ট্যান্টকে। অনেক অপরাধ করিয়েছেন আমাকে দিয়ে। এখন একটু ভালো হতে চাই। আপনার সাথে জেলে গিয়ে নিজের পাপ মোচন করতে চাই। যতই হোক, মৃত্যুর পর কবরের আযাবের ভয় আমারও আছে। তাই মেহরান স্যারকে সাহায্য করলাম। তার মাথাটা একটু গরম হলেও আপনার মতো প্রতারক নয়। মহিলা পুলিশ এসে মেহেরুন চৌধুরীকে ধরে হ্যান্ডকাপ পরিয়ে বলল, অনেক দিন যাবৎ আপনি কালোবাজারি ব্যবসার সাথে জড়িত। যদিও আপনার সম্পর্কে তথ্যগুলো বের করতে একটু কষ্ট হয়েছে, তবে আমরা সফল হয়েছি। আরেকজন পুলিশ মিস্টার ইয়োগাকে ধরে বলল, আপনার স্ত্রীর সাথে আপনিও যুক্ত ছিলেন, তাই আপনাকে ও জেলে যেতে হবে। মিস্টার ইয়োগা রোবটের মতো পুলিশের দিকে তাকিয়ে রইল। আর একজন পুলিশ আরিয়ানের হাতে হ্যান্ডকাপ পরিয়ে বলল, ডক্টর আরিয়ান, আপনি এবং কয়েকজন ডক্টর মিলে হসপিটালের আউটডোরে খুব কৌশলে ড্রাগস সাপ্লাই করতেন। আমরা অনেক তদন্ত করে আপনার কয়েকজন ডক্টর বন্ধুকে ধরার পর তারা সব কিছু স্বীকারোক্তি দেয়, আর আপনি যে তাদের লিডার সেটাও বলে দেয়। এখন জেলের ভাত খাওয়ার জন্য প্রস্তুত হন। বলেই আরিয়ানকে নিয়ে যাওয়ার সময় আরিয়ান চিৎকার করে বলে ওঠে, আপনারা আমাকে নিয়ে যাচ্ছেন ভালো কথা, কিন্তু ওই সাইকো মেহরান অপরাধ করেও কেন পার পেয়ে যাবে? ও তো নীলিমার বন্ধু রাতুলকে মেরে পঙ্গু এবং অন্ধ করে দিয়েছে, এমনকি আমার মাথায় আঘাত করে কোমায় পাঠিয়ে দিয়েছিল। তাহলে ওর তো আরও কঠিন শাস্তি হওয়া উচিত।
পুলিশ অফিসার আরিয়ানের কথার উপর কাটকাট জবাব দিল। কোনো সাক্ষী প্রমাণ ছাড়া আমরা কাউকে অ্যারেস্ট করতে পারি না। মিস্টার আফরাজ মিনহাজ চৌধুরীর বিরুদ্ধে থানায় কোনো কমপ্লেনই করা হয়নি, তাই তাকে আমরা ধরতে পারবো না। আর আপনাদের কুকীর্তির সব প্রমাণ আমাদের কাছে আছে। এই কথা না বাড়িয়ে থানায় চলুন। বলে পুলিশগুলো আসিফ সহ 4 জনকে টানতে টানতে সেখান থেকে নিয়ে গেল। নীলিমার রাগে এবং ঘৃণায় মেহেরুন চৌধুরীর দিকে একবারও তাকালো না। এদিকে মেহেরান আরিয়ানের যাওয়ার পানে তাকিয়ে বাঁকা হেসে ভাবল, রাতুলকে তো আমি নিজের টাকা খরচ করে কানাডা পাঠিয়ে দিয়েছি, যেন ব্লুবার্ড ওর সাথে কখনো দেখা করতে না পারে। আর তোর তো কই মাছের প্রাণ, তাই আবারও বেঁচে গেছিস। যাই হোক, এইবার জেলে গিয়ে বাকি মজাটা বুঝবি। ভেবে নীলিমার দিকে রক্তিম দৃষ্টিতে তাকালো। নীলিমা মেহরানের রক্তিম দৃষ্টি দেখে বেশ অবাক হলো। শুকনো ঢোক গিলে ভাবল, আমি আবার কি করলাম? উনি আমার দিকে এভাবে তাকিয়ে আছে কেন? মেহরান নীলিমার কাছে এসে ওর হাত ধরে টেনে বাইরে নিয়ে গাড়িতে উঠতে বলল। নীলিমা গাড়িতে উঠল। মেহরান ড্রাইভিং সিটে বসে হাই স্পিডে গাড়ি চালাতে লাগলো। নীলিমা বেশ ভয় পেয়ে গেল। ও মেহরানের দিকে তাকিয়ে দেখলো তার কপালের রগগুলো ফুলে উঠছে। নীলিমা উত্তেজিত হয়ে মেহরানকে জিজ্ঞেস করলো, কি হলো? এত জোরে গাড়ি চালাচ্ছেন কেন? এভাবে চালালে তো অ্যাক্সিডেন্ট হবে। প্লিজ গাড়ির স্পিড কমিয়ে দিন, আমার খুব ভয় লাগছে। মেহরান নীলিমার কথায় পাত্তা না দিয়ে আরো জোরে গাড়ি চালাতে লাগলো। নীলিমা এবার মেহরানের স্টিয়ারিং এ রাখা হাত ধরে বলল, প্লিজ স্পিড কমিয়ে চালান, আমার সত্যি খুব ভয় লাগছে। মেহরান নীলিমার হাত সরিয়ে রাগে ফোঁসফোঁস করতে করতে বলল, এখন ভয় লাগছে কেন? যখন আমি তোমাকে গাড়ির দরজা এবং সানগ্লাস লক করে আসতে বলেছিলাম, তখন তো আমার কথা শোনোনি। তারপর ওই শ্বেতাঙ্গ ইয়োগা যখন তোমায় ধরে নিয়ে গেল, তখন তোমার ভয় কি পালিয়েছিল? নীলিমা এবার মেহরানের রাগের আসল কারণ বুঝতে পারলো, ভাবল, সত্যি তো আমার খুব ভয় লেগেছিল, কিন্তু ওই লোকটা আমার মুখে আগেই সেলোটেপ লাগিয়ে দিয়ে চোখের পলকে তুলে নিয়ে গেল। ভেবে নীলিমার সর্বাঙ্গে লোম দাঁড়িয়ে গেল। নীলিমা মেহরানের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল, আমার ভুল হয়েছিল। আমি গাড়ির বাইরে দাঁড়িয়ে আপনার জন্য অপেক্ষা করছিলাম, তারপর কি থেকে কি হয়ে গেল বুঝতে পারলাম না। আচ্ছা, আই এম সরি, প্লিজ আস্তে গাড়ি চালান। নীলিমার মুখে গাড়ির বাইরে দাঁড়িয়ে থাকার কথা শুনে মেহরান আরও রেগে গেল। নীলিমা নিজেও জানে না ওকে খুঁজে না পেয়ে মেহরানের কি অবস্থা হয়েছিল। মেহরান এবার দ্বিগুণ স্পিডে গাড়ি চালাতে লাগলো। নীলিমা মেহরানকে কিছু বলার আগেই ওদের গাড়ির সামনে হঠাৎ একটি গাড়ি এসে সংঘর্ষ হলো। সামনের গাড়িটি লো স্পিডে আসায় তেমন কোনো ক্ষতি হয়নি। মেহরানের গাড়ির সামনের গ্লাসের অর্ধেক কাচ ভেঙে গেছে। মেহরানের কপালে ছোট এক টুকরো কাচ ঢুকে গেছে, তবে তেমন ব্লিডিং হচ্ছে না। কিন্তু নীলিমা সিট বেল্ট না বাঁধায় ওর সামনের দিকে ঝুঁকে গেছে, তাই ওর কপালে চামড়া ভেদ করে বেশ বড় একটা কাচের কিছু অংশ ঢুকে গেছে। নীলিমার কপাল থেকে অনেক রক্ত পড়ছে। অপর পাশে গাড়ির মালিকের তেমন কোনো সমস্যা হয়নি। উনি তাড়াতাড়ি গাড়ি থেকে বের হয়ে মেহরানের গাড়ির কাছে এসে নীলিমার অবস্থা দেখে হসপিটালে নিয়ে যাওয়ার কথা বললেন। মেহরান নীলিমার কপালের রক্ত দেখে পাগল প্রায়। ওই লোকটির গাড়িতে করে দ্রুত নীলিমাকে হসপিটালে নিয়ে যায়। নীলিমা ভয়ে এবং কপাল থেকে অনেকটা রক্ত বের হওয়ার কারণে অজ্ঞান হয়ে যায়। হসপিটালে নেওয়ার পর নীলিমাকে ইমার্জেন্সিতে নেওয়া হয়। মেহরান শক্ত করে নীলিমার হাত ধরে বসে আছে। কিছুক্ষণ পর ডক্টর আনোয়ার হোসেন এসে নীলিমাকে দেখে বললেন, তার কপালে বেশ ব্লিডিং হয়েছে, এখনই সেলাই দিতে হবে। তারপর ডক্টর সেখানে থাকা ইন্টার্নশিপ করা একটি ছেলেকে নীলিমার মাথায় সেলাই দিয়ে ব্যান্ডেজ করে দিতে বললেন। একটা ছেলে নীলিমার মাথায় স্পর্শ করবে শুনে মেহরানের মাথা পুরো গরম হয়ে গেল। মেহরান ডক্টরের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলল, এখানে ফিমেল নার্স নেই? ডক্টর বললেন, ফিমেল নার্সের ডিউটি রাত 12টার পর। মেহরান তীব্র কণ্ঠে বলল, আমাদের ইউনিভার্সিটি থেকে আমি হেলথ কেয়ার ক্যাম্পে গিয়েছিলাম, সেখানে গিয়ে সেলাই দেওয়া শিখেছি। আমার ওয়াইফের আক্রান্ত স্থানে আমি নিজেই সেলাই করতে পারবো। আপনি শুধু লোকাল ইনজেকশন দেওয়ার ব্যবস্থা করুন। ডক্টর আনোয়ার হোসেন তার এতদিনের অভিজ্ঞতায় বুঝতে পারলেন মেহরানের মানসিক সমস্যা আছে, নইলে স্ত্রীর এই রকম ক্রিটিক্যাল অবস্থায় কেউ এত ওভার পজিটিভ হতে পারে না। এই মুহূর্তে তার মেহরানকে হসপিটাল থেকে বের করে দিতে ইচ্ছা করছে। পরক্ষণেই ভাবলেন, মেহরান পাগল হলেও তিনি তো একজন সুস্থ মানুষ। তাই মেহরানের দিকে তাকিয়ে ক্ষুদ্র নিঃশ্বাস ছেড়ে বললেন, ওকে, আপনি যেমন চাইছেন তেমনই হবে, তবে আমার স্টুডেন্ট আপনার সাথে অ্যাসিস্ট করবে। আমরা কোনো রিস্ক নিতে চাই না। মেহরান হ্যাবোধক মাথা নাড়ালো। ডক্টর ইন্টার্নশিপ ছেলেটাকে কিছু একটা বলে সেখান থেকে চলে গেলেন। মেহরানের সাথে ছেলেটা অ্যাসিস্ট করলো। মেহরান খুব যত্ন করে নীলিমার কপালে সেলাই করে দিল, তারপর ড্রেসিং করে ওকে শুয়ে দিল।
অজ্ঞান অবস্থায় মাঝে মাঝে নীলিমার আর্তনাদ মেহরানের বুকটা মনে হয় ঝাঁঝরা করে ফেলল। কিছুক্ষণ পর ডক্টর এসে মেহরানকে একটি প্রেসক্রিপশন দিয়ে বললেন, এই ওষুধগুলো 7 দিন তাকে খাওয়াবেন আর আক্রান্ত স্থানে দুবেলা পরিষ্কার করে ড্রেসিং করে দিবেন। বলেই সেখান থেকে চলে গেলেন। নীলিমার জ্ঞান প্রায় 2 ঘন্টা পর ফিরল। চোখ জোড়া খুলে তাকিয়ে দেখলো মেহরান ওর দিকে তার লাল চোখ জোড়া দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। নীলিমা মাথায় হাত দিয়ে বোঝার চেষ্টা করলো কোথায় আছে। অবশেষে বুঝতেও পারলো যে ও হসপিটালে আছে। মেহরানের কপালের দিকে ওর চোখ গেল, দেখলো মেহরানের কপালে কাটা জায়গায় রক্ত জমাট বেঁধে আছে। এদিকে নীলিমাকে চোখ জোড়া খুলতে দেখে মেহরানের মুখে হাসি ফুটে উঠল। নীলিমার পুরো মুখে অসংখ্য চুমুতে ভরিয়ে দিল। নীলিমা আশেপাশে তাকিয়ে দেখলো কেউ নেই। তারপর মেহরানের দিকে তাকিয়ে বলল, আপনার কপালে রক্ত জমাট বেঁধেছে, ড্রেসিং করেননি কেন? ইনফেকশন হবে তো। মেহরান আলতো হেসে বলল, বাসায় গিয়ে ড্রেসিং করাবো। আগে বলো, তোমার এখন কেমন লাগছে? ভালো লাগছে, তবে মাথাটা একটু ব্যথা করছে আর বমি বমি লাগছে। নীলিমার মুখে বমির কথা শুনে মেহরান উত্তেজিত হয়ে বলল, সে কি বলছো? ওকে আমি ডক্টরকে ডেকে আনছি। বলেই সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর ডক্টর এসে নীলিমাকে ওর শরীরের কন্ডিশন জিজ্ঞেস করতে নীলিমা সবকিছু বলল। নীলিমার কথা শুনে ডক্টর মেহরানকে একজন গাইনি ডক্টরের কাছে নীলিমাকে নিয়ে যেতে বললেন। ডক্টরের কথা শুনে মেহরান কিছু না বুঝলেও নীলিমা ঠিকই বুঝে ফেলল যে কি হতে চলেছে। হঠাৎ নীলিমার মুখে হাসি ফুটে উঠল। ওর সন্দেহ যদি সত্যি হয় তাহলে ওর থেকে বেশি খুশি কেউ হবে না। মেহরান নীলিমার মুখে হাসি দেখে বলল, কি হলো, হাসছো কেন? নীলিমা হাসি থামিয়ে মেহরানের কানের কাছে এসে ফিসফিস করে বলল, আই থিঙ্ক আমরা মা বাবা হতে চলেছি। নীলিমার কথা শুনে মেহরান মনে হয় ধুম করে আকাশ থেকে পড়ল। খুশিতে নীলিমাকে শক্ত করে জড়িয়ে ধরল। নীলিমা বলল, আরে কি করছেন, ছাড়ুন। এভাবে জড়িয়ে ধরলে আমি ভালো করে নিঃশ্বাস নিতে পারবো না, আর বেবিও তো কষ্ট পাবে। মেহরান নীলিমার শুষ্ক ঠোঁট জোড়ায় চুমু দিয়ে বলল, বেবি একটুও কষ্ট পাবে না। এখন থেকে তোমায় আরো বেশি বেশি আদর করব। তাহলে বেবি বড় হয়ে আমার মতো রোমান্টিক হবে, তোমার মতো আনরোমান্টিক হবে না। নীলিমা মুখে হাসির রেখা ফুটিয়ে ভাবল, রোমান্টিক হলে হোক, কিন্তু আপনার মতো রোমান্টিক সাইকো না হলেই হয়। কেটে গেল 7 মাস। মেহরান এখন হোম অফিস করে। এই 7 মাস মেহরান একজন আদর্শ স্বামীর দায়িত্ব পালন করেছে। মেহরান নীলিমাকে 3 বেলা নিয়ম করে পুষ্টিকর খাবার খাইয়ে দিয়েছে। নীলিমা মাঝে মাঝে খাবারে অনীহা প্রকাশ করলেও মেহরানের ডেঞ্জারাস শর্তের ভয়ে খেয়ে নিয়েছে। মেহরান প্রতি মাসে নীলিমাকে গাইনি ডক্টরের কাছে চেক আপ করাতে নিয়ে গেছে। নীলিমা দেখতে এখন আগের থেকে বেশ গুলুমুলু হয়েছে। সেটা নিয়ে নীলিমা আফসোস করলেও মেহরানের কোনো আফসোস নেই। সে তো নীলিমার পুরো মনটাকেই ভালোবেসে ফেলেছে। নীলিমার শারীরিক গঠন যেমনই হোক, মেহরানের কাছে সেটাই পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস মনে হয়। নীলিমার মাঝে মাঝে হাত পায়ে খুব ব্যথা করে। মেহরান খুব যত্ন করে ওর পায়ে তেল মালিশ করে দেয়। নীলিমার হাত পা টিপে দেয়। নীলিমা অনেকবার না করলেও শোনেনি, উল্টোকে ধমক দিয়ে বলেছে এইসব কুসংস্কার প্রথা থেকে বেরিয়ে আসতে। নীলিমা আর কিছু বলতে পারেনি। দেখতে দেখতে নীলিমার ডেলিভারি ডেট চলে এলো। ডেটের 2 দিন আগেই দুপুরের একটু পরে নীলিমার লেবার পেইন উঠল। মেহরান বিছানায় বসে ল্যাপটপে অফিসের কিছু কাজ করছিল। নীলিমাকে ব্যথায় ছটফট করতে দেখে সে দিশেহারা হয়ে যায়। সে বুঝতে পারে নীলিমার লেবার পেইন উঠেছে, কারণ এই ব্যাপারে ডক্টর আগেই সতর্ক করে দিয়েছিল। আর এক মুহূর্ত দেরি না করে মেহরান নীলিমাকে কোলে করে গাড়িতে উঠিয়ে দ্রুত হসপিটালে নিয়ে যায়। ডক্টর নীলিমার আল্ট্রাসাউন্ড করে বুঝতে পারল নীলিমার পেটে যমজ বেবি উল্টা হয়ে আছে, তাই এমার্জেন্সি সিজার করতে হবে। ডক্টর মেহরানের সাথে এই ব্যাপারে কথা বললে মেহরান সাথে সাথে হ্যাঁ বলে দেয়, আর ডক্টরকে হাত জোর করে অনুরোধ করে বলে নীলিমাকে যেন খুব কেয়ারফুলি অপারেশন করে। ডক্টর মুস্কি হেসে আশ্বাস দেয় তারা প্রতিটাই মা এবং সন্তানের জীবন নিরাপদ রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করে। প্রায় 1.5 ঘন্টা পর ডক্টর ওটি থেকে বের হয়। মেহরানের চিন্তিত মুখ দেখে মুস্কি হেসে বললেন, কংগ্রাচুলেশন, আপনার যমজ বেবি হয়েছে, একজন ছেলে এবং একজন মেয়ে। দুজন নার্স এসে হাসি মুখে বাচ্চা দুটোকে মেহরানের সামনে নিয়ে আসলে মেহরান ওদের দেখে মাশাল্লাহ বলে ওঠে। তারপর একজন নার্সের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, আমার ওয়াইফ কেমন আছে? নার্স মুস্কি হেসে বলল, শি ইজ অ্যাবসলিউটলি ফাইন। সে এখন ঘুমাচ্ছে, রাতে তাকে কেবিনে শিফট করা হবে, তখন দেখা করতে পারবেন। নার্সের কথা শুনে মেহরান স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। মেহরান তার খুশির বিষয়টি রেহানা বেগমকে ফোন করে জানায়। খবরটি পেয়ে রেহানা বেগম হসপিটালে ছুটে চলে আসেন। নীলিমাকে কেবিনে শিফট করা হলে মেহরান ওর কাছে এসে কপালে আলতো করে চুমু দিয়ে বলল,
দেখো, ও দুটো দোলনায় আমার দুটো তারা শুয়ে আছে। নীলিমা মুস্কি হেসে বলল। দুটো তারা কেন? ওরা তো দুটো চাঁদ। মেহেরান নীলিমার হাত ধরে বলল। হুম, আমার চাঁদ একটাই, আর সেটা হলো তুমি, আর ওরা হলো চাঁদের পাশে ঘিরে থাকা দুটো তারা। নীলিমা মুস্কি হেসে বলল। আপনার কথা শুনে আমার একটা গান মনে পড়ে গেল। মেহেরান বলল। আমি জানি কি গান, ওকে তোমার কষ্ট করে গাইতে হবে না, আমি গাইছি। বলেই মেহেরান গেয়ে উঠল। ঘুনে খাওয়া মেঘে কালো হয়ে যায় হৃদয় যখন, একা একা শুধু অকারণে ঝরে বৃষ্টি এমন, আজও তাই। মেহেরানের গান শুনে নীলিমা মুস্কি হাসল। বাচ্চাদের আকিকার পর ওদের নাম রাখা হলো। মেহেরান তাদের মেয়ের নাম রেখেছে জান্নাতুল ফেরদৌস মেহরা, আর নীলিমা ওদের ছেলের নাম রেখেছে আফরান নিহান চৌধুরী। সময় চিরবহমান, কেটে গেল 2 বছর। নীলিমা মেহেরানকে বুঝিয়ে ইউনিভার্সিটিতে গিয়ে শুধু পরীক্ষা দিয়েছে। নিশি এবং নীলিমা দুজনে অনার্স কমপ্লিট করেছে। নিশি জিসানের সাথে খুব সুখে সংসার করছে। নিশি নীলিমার সাথে মাঝে মাঝে কথা বলে। নিশির প্রেগনেন্সির 5 মাস চলছে। রাতে মেহেরান একটু বাইরে গিয়েছিল। সেই সুযোগে নীলিমা নিশি এবং রেহানা বেগমের সাথে কথা বলে মোবাইল কাভার্টে রাখতেই মেহেরান রুমে ঢুকলো। হঠাৎ মেহেরানকে দেখে নীলিমা ভূত দেখার মতো চমকে উঠল। মেহেরান নীলিমার কাছে এসে বলল। কি হলো এভাবে চমকে উঠলে যে? নীলিমা মেহেরানের হাব ভাব দেখে বুঝতে পারল যে মেহেরান কিছু দেখেনি, তাই মনে মনে আল্লাহকে অনেক ধন্যবাদ দিয়ে মেহেরানের কাছে গিয়ে বলল। হঠাৎ করে রুমে আসলেন তাই ভয় পেয়েছি। ঘড়িতে এখন 11:30 বাজে। ছোট চৌধুরী সাহেব এবং মেহরা মামুনি ঘুমোচ্ছে। আজ জ্যোৎস্না রাত, চলুন না ছাদে গিয়ে খোলা আকাশের নিচে দুজনে চন্দ্রবিলাস করি। মেহেরানও সেটাই ভাবছিল। নীলিমার কথা শুনে মুস্কি হাসি দিয়ে ওকে কোলে তুলে নিয়ে ছাদে চলে গেল। নীলিমাকে কোল থেকে নামিয়ে চিলেকোঠা সিঁড়িতে বসালো। তারপর সেও নীলিমার পাশে বসলো। নীলিমা মেহেরানের ঘাড়ে মাথা রেখে বলল। আমাকে কোলে নিতে আপনার এখন কষ্ট হয় না? মেহেরান মুস্কি হেসে বলল। কি অদ্ভুত টাইপের কথা বলো তুমি। তোমার ওজন আগে ছিল 50 কেজি, এখন মাত্র 4 কেজি বেড়েছে। তুমি আরও 50 কেজি বাড়লেও আমার সমস্যা হবে না। এত কষ্ট করে জিম করে বডি বানিয়েছি তো তোমাকে কোলে নেওয়ার জন্যই, ব্লুবার্ড। মেহেরানের কথা শুনে নীলিমা হো হো করে হেসে উঠল। হাসি থামিয়ে মেহেরানকে বলল। আচ্ছা, আপনি বাচ্চাদেরকে সারা রাত বুকে জড়িয়ে রাখেন, আপনার কষ্ট হয় না? আমি কত করে বলি একজনকে আমাকে দিন, কিন্তু আপনি শোনেন না। মেহেরান দুষ্টু হেসে বলল। তুমি ওদেরকে বুকের সাথে মিশিয়ে ঘুম পাড়াবে, এটা আমি কখনোই সহ্য করতে পারবো না। তাছাড়া ওরা তো জড়িয়ে ধরার পর 1 ঘন্টার মধ্যেই ঘুমিয়ে যায়, তখন বিছানায় শুইয়ে দেই, তাই আমার একটুও কষ্ট হয় না। নীলিমা অবাক হয়ে জিজ্ঞেস করল। শেষ পর্যন্ত আপনি বাচ্চাদের নিয়েও? নীলিমার ঠোঁট জোড়ে আঙুল দিয়ে মেহেরান বলল। হিংসা করি, খুব হিংসা করি ব্লুবার্ড। আমি জানি ওরা তোমার সন্তান। স্ত্রী তার স্বামীর প্রতি ভালোবাসা এবং মা তার সন্তানের প্রতি ভালোবাসা দুটো 2 রকম, কিন্তু তবুও সব কিছুর একটাই নাম ভালোবাসা। তুমি ওদের আদর করো, ওদের খাইয়ে দাও, ওদের সাথে খেলা করো, ঘুরতে যাও, তাতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু তুমি শুধু আমাকেই তোমার বুকের সাথে গভীরভাবে মেশাবে, আর কাউকে না। মেহেরানের কথাগুলো শুনে নীলিমার এবার বেশ খটকা লাগলো। ভাবল, আমি তো 2 বছর যাবৎ প্রতিদিন তার খাবারের সাথে ঘুমের ঔষধ মিশিয়েছি, তবুও সে এখনো সম্পূর্ণ সুস্থ হলো না কেন? পরক্ষণে ওর মনে পড়ল ডক্টর বলেছিল মেহরান ওষুধ খেলে কিছুটা কন্ট্রোলে থাকবে, কিন্তু পুরোপুরি সুস্থ হবে না। মেহেরান নীলিমার দিকে তাকিয়ে বাঁকা হেসে ভাবল, নিজেকে তুমি খুব চালাক মনে করলেও আমি হলাম চালাকের মাস্টার। কি ভেবেছিলে আমাকে খাবারের সাথে ওষুধ মেশাবে আর আমি জানবো না? তোমার দেয়া ওষুধ আমি খেলেও মাঝে মাঝে তোমার অগোচরে ফেলে দিই। আমি জানি আমার একটা মানসিক রোগ আছে, তাই তো বাবার কথা শুনে তোমাকে হারানোর ভয়ে ওষুধগুলো খাচ্ছি। নইলে তুমি যে লুকিয়ে ফোন ব্যবহার করো, নিশি এবং রেহানা আন্টির সাথে কথা বলো, এগুলো আগের মেহরান দেখলে কতটা ভয়ানক কাহিনী ঘটে যেত সেটা তুমি নিজেও জানো না। কিন্তু আজ আমি অনেক শান্ত হয়ে গেছি, আর সেটা শুধু তোমাকে নিজের বাহুডোরে সারা জীবন বেঁধে রাখার জন্য ব্লুবার্ড। আমি কখনোই তোমার দেওয়া ওষুধগুলো নিয়মিত খাবো না, তাহলে তোমার প্রতি আমার ক্রেজিনেস কমে যাবে, সেটা আমি কিছুতেই চাই না। কথাগুলো ভেবে মেহেরান নীলিমার কানের কাছ থেকে ছোট ছোট চুলগুলো সরিয়ে ফিসফিস করে বলল,
এই জ্যোৎস্না রাতে তোমায় খুব কাছে পেতে মন চাইছে ব্লুবার্ড। নীলিমা মুস্কি হেসে মেহেরানের গালে হাত রেখে বলল, এই মুহূর্তে আমার একটা গান মনে পড়ছে, গাইবো? গাও। নীলিমা গাইতে শুরু করলো। কেন এত হারাবার ভয়, কেন এত সংশয়, ভালোবেসে তোকে দূরে হারাবো, সে তো হবার নয়। নীলিমার কণ্ঠে গান শুনে মেহেরান ওর গলার নিচে মিচমিচে কালো তিলে চুমু দিয়ে বলল, বরাবরের মতোই অসাধারণ গাও তুমি। এখন আমার একটা গান মনে পড়ছে, শোনাবো? নীলিমা মুস্কি হেসে বলল, অবশ্যই। মেহেরান গেয়ে উঠল, বন্ধু তুমি ভালো, তুমি তো চাঁদের আলো, আমি মনে হয় বামন হয়ে চাঁদে হাত পাড়াই। বন্ধু তুমি ভালো, তুমি তো চাঁদের আলো, আমি মনে হয় বামন হয়ে চাঁদে হাত পাড়াই। ঝলসে যাব জানি, মানছে না মন খানি, পাবো না জেনেও মিছিমিছি কেন তোমাকেই ছুতে চাই। আমি কেন বারবার প্রেমে পড়ে যাই, এই জনমে পাই বা না পাই পর জনমে চাই। আমি কেন বারবার প্রেমে পড়ে যাই, এই জনমে পাই বা না পাই পর জনমে চাই। মেহেরানের গান শুনে নীলিমা ভাবল, ইহ জনমে আপনাকে সুস্থভাবে না পেলেও পরকালে সৃষ্টিকর্তার কাছে আপনাকে পরিপূর্ণ সুস্থভাবে চাইব প্রিয়। নীলিমার ভাবনার মাঝে মেহেরান ওর ঠোঁট জোড়ায় আলতো করে চুমু দিয়ে বলল, আমার ভালোবাসার অনলে পড়তে চাও ব্লুবার্ড? নীলিমা মুস্কি হেসে হাসকি ভয়েসে মেহেরানের লোমশ বুকে স্পর্শ করে বলল, আজ আমার ভালোবাসার অনলে আপনাকে পোড়াবো প্রিয়। বলে মেহেরানের বুকে গভীরভাবে চুমু দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। মেহেরানও নীলিমাকে শক্ত করে জড়িয়ে ধরে বুকের সাথে মিশিয়ে নিল। তারপর নীলিমাকে কোলে করে চিলেকোঠার রুমে নিয়ে বিছানায় বসালো। ধীরে ধীরে দুজন মানব মানবী ভালোবাসার অনলে পুড়তে থাকলো, যে ভালোবাসা অসীম, অপরিসীম, সীমাহীন।